সেটা একটা ভীমপুর নামক গ্রাম ছিল, যেখানে বিজয় নামে এক ব্যক্তি থাকতো। তার সঙ্গে তার স্ত্রী কুমারী আর তাদের মেয়ে বেবি থাকতো। ওই গ্রামেই ধনী ব্যক্তি শেখর আর তার স্ত্রী শান্তিও থাকতো। তাদের কাছে বিশাল বড় একটা জমি ছিল, কিন্তু সেই জমির মাটি খুব একটা উর্বর ছিল না, কারণ সেই জমির মাটিটা খুবই শক্ত ছিল। সেখানে যতই ফসল উৎপন্ন করার চেষ্টা করতো না কেন, কিন্তু খুব একটা হতো না। এই জন্য ওই গ্রামের লোকেদের ওই জমিটা বেকার মনে হতো, তাই সেই জমিটা ধনী ব্যক্তিকেই বিক্রি করে দিত। গ্রামের লোকেরা বিজয়কেও এটা করতে বলেছিল, কিন্তু বিজয় কোনো কিছুতেই কান দিল না। পূর্বপুরুষ থেকে এইভাবে চলে আসছে, আমি এই জমিটা কাউকে বিক্রি করব না, তাতে যদি না খেয়ে থাকতে হয় থাকবো, কিন্তু এই জমিটাকে আমি কাউকে দেব না। এইভাবে সে গ্রামের লোকেদেরকে বলেছিল। এই কথাগুলো গ্রামের লোকেরা জমিদারকে গিয়ে বলল। এই জন্য জমিদার বিজয়ের ওপর অনেক রাগ করে থাকতো। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন বিজয় নিজের জমিতে দাঁড়িয়ে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছিল। কুমারী, এবার দিন দিন কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই জমিটাকে কিন্তু হাল দিয়ে কিছু না হলেও একটু হলেও তো আমাদের টাকা উপার্জন হবে। শুধুমাত্র এই কথাটা বলার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এলাম। আরে এটা তুমি কি বলছো? ফসল ফলানোর জন্য আর জমিতে চাষ করার জন্য তো টাকা দরকার, কোথা থেকে পাবে তুমি? আমি একাই সব কাজ করে নেব, তুমি শুধুমাত্র আমার সঙ্গে থেকো। এইভাবে তার স্ত্রীকে বলল। তার স্ত্রীও রাজি হয়ে যায়। তারপরে তারা দুজনে মিলে জমিতে লাঙল টানতে লাগলো। কিছু সময় কেটে যাওয়ার পরে ওই জমিতে জমিদার এলো। জমিদার বিজয় আর তার স্ত্রীকে এইভাবে কাজ করতে দেখে জোরে জোরে হাসতে লাগলো। হা হা হা, তোমাদের দেখে তো আমার হাসি পাচ্ছে। তোমরা যেটা করছো সেটা তো একটা মূর্খতা। জানি না তোমরা এটা বুঝতে পারছো কি না। জমিদারের এইরকম কথা শুনে তারা দুজনে রাগে তাকে দেখতে লাগলো। এইভাবে রেগে আমাকে দেখে কোনো লাভ নেই। আমি যা যা বলছি সেগুলো সব সত্যি। এত গাধার খাটুনি খাটার পরে যদি ফসল উৎপন্ন না হয় তখন তোমরা কি করবে? আমি ভালো দাম দেব তোমাদের এই জমিটার। আমার কথাটা মানো আর জমিটা আমাকে বিক্রি করে দাও, বুঝলে? এইভাবে জমিদার তাদের দুজনকে বলল। তখন তারা দুজনে জমিদারকে উত্তর দিল, আমি কিন্তু বারবার একটা কথা বলবো না, যত পরিশ্রম করতে হয় আমরা করব। জমিদার তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জমিদার তার নিজের জমি, যেটা বিজয়ের জমির পাশেই ছিল, সেখানে ট্রাক্টর দিয়ে জমির উর্বরতাকে বাড়াতে লাগলো। এইটা দেখে স্বামী স্ত্রী একে অপরকে বলল, জমিদার কিন্তু এই সব কিছু ইচ্ছা করে করছে। আমাদের আগে যদি ওর জমিতে হাল টানা হয়ে যায় তাহলে সব জল ওর জমিতেই চলে যাবে, তাই আমাদের তাড়াতাড়ি করতে হবে। এইভাবে স্বামী স্ত্রী দুজনে আলোচনা করে কাজের গতি বাড়াতে লাগলো। কিন্তু এত তাড়াহুড়ো করার কারণে বিজয় দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যায়। তার স্ত্রী ভয় পেয়ে যায়। শোনো, কি হলো গো, ওঠো না। এইভাবে তার স্ত্রী চেঁচাতে লাগলো। তখনই জমিদার তাকে সাহায্য করার জন্য ট্রাক্টরটা ছেড়ে তাকে গাছের নিচে নিয়ে এসে শোয়ালো। তার চোখে জল ছিটিয়ে তাকে জাগালো। আরে এবার তো নিজের জেদটা ছাড়ো, আমার কথা শোনো। আরে আমি ওই জমির তোমাদেরকে ভালো দাম দেব। এবারেও তারা দুজনে জমিদারকে বারণ করলো। এইভাবে দিন কাটছিল। যেখানে বিজয়ের জমিতে এখনো কাজ চলছিল, অন্যদিকে জমিদারের জমিতে ফসলের বীজ লাগানো হয়ে যায়। অনেক পরিশ্রমের পরে তাদের জমি গাছ লাগানোর জন্য তৈরি হয়। অন্যদিকে জমিদার লোকেদের সাহায্যে নিজের জমিতে পুরো গাছগুলো লাগিয়ে ফেলে। লোকেদের চাইতে জমিদারের জমির ফসলগুলো দ্রুত বাড়তে লাগলো। গরিব লোকেদের জমিতে জল পৌঁছালো না। এইভাবে কিছুদিন কেটে যায়। জমিদারের ফসল খুব ভালো হয়, তার হাতে চলে আসে। আর অন্যদিকে গরিব লোকেদের এত পরিশ্রম করার পরেও কম ফসল উৎপন্ন হলো, আর তার উপর পোকাও লেগে যায়। এইটা দেখে স্বামী স্ত্রী খুব কষ্টের সাথে কাঁদতে লাগলো। ভগবানও আমাদের সাহায্য করছে না, বৃষ্টিটাও হচ্ছে না, কি জানি আমাদের এবার কি হবে। দেখো, এইভাবে না খেয়ে থাকার থেকে নিজেদের জমিটা ওই জমিদারকে বিক্রি করে দিই, আর আমরা একটা বাড়ি তৈরি করে ফেলি। মেয়েটাকে অনেক পড়াশোনা শেখাবো, আর বেঁচে যাওয়া টাকা দিয়ে ব্যবসা করব। এইভাবে গরিবী অবস্থায় কতদিন বাঁচবো বলো, যখন কোনো লাভ নেই। এইরকম সুযোগ হাতছাড়া করো না। এইভাবে তার স্ত্রী বিজয়কে বলল। এই সব কথাগুলো দূরে দাঁড়িয়ে জমিদার শুনল।
আরে এই কথাটাই তো আমি কতদিন ধরে তোমাকে বলছি, বাকিদের থেকে তোমাকে বেশি টাকা দেব, তুমি সুখে জীবন কাটাতে পারবে। তুমি যদি চাও পরে আবার আমার থেকে এই জমিটা আবার কিনে নিও। এইভাবে জমিদারটা বলল। এই ব্যাপারে বিজয় ভাবতে লাগলো। কিছুদিন পরে বিজয় নিজের জমিটা জমিদারকে বিক্রি করে দিল আর সেই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করলো। বেঁচে থাকা টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তার ব্যবসা খুব ভালোভাবে চলছিল। তাদের সব কষ্ট দূর হয়ে যায়। কোনো না কোনো একদিন নিজের জমিটাকে তারা কিনে নেবে, এই রকম ভেবে সে খুব পরিশ্রম করতে লাগলো। সেটা একটা ভীমপুর নামক গ্রাম ছিল, যেখানে বিজয় নামে এক ব্যক্তি থাকতো। তার সঙ্গে তার স্ত্রী কুমারী আর তাদের মেয়ে বেবি থাকতো। ওই গ্রামেই ধনী ব্যক্তি শেখর আর তার স্ত্রী শান্তিও থাকতো। তাদের কাছে বিশাল বড় একটা জমি ছিল, কিন্তু সেই জমির মাটি খুব একটা উর্বর ছিল না, কারণ সেই জমির মাটিটা খুবই শক্ত ছিল। সেখানে যতই ফসল উৎপন্ন করার চেষ্টা করতো না কেন, কিন্তু খুব একটা হতো না। এই জন্য ওই গ্রামের লোকেদের ওই জমিটা বেকার মনে হতো, তাই সেই জমিটা ধনী ব্যক্তিকেই বিক্রি করে দিত। গ্রামের লোকেরা বিজয়কেও এটা করতে বলেছিল, কিন্তু বিজয় কোনো কিছুতেই কান দিল না। পূর্বপুরুষ থেকে এইভাবে চলে আসছে, আমি এই জমিটা কাউকে বিক্রি করব না, তাতে যদি না খেয়ে থাকতে হয় থাকবো, কিন্তু এই জমিটাকে আমি কাউকে দেব না, এইভাবে সে গ্রামের লোকেদেরকে বলেছিল। এই কথাগুলো গ্রামের লোকেরা জমিদারকে গিয়ে বলল। এই জন্য জমিদার বিজয়ের ওপর অনেক রাগ করে থাকতো। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন বিজয় নিজের জমিতে দাঁড়িয়ে নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছিল। কুমারী, এবার দিন দিন কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই জমিটাকে কিন্তু হাল দিয়ে কিছু না হলেও একটু হলেও তো আমাদের টাকা উপার্জন হবে। শুধুমাত্র এই কথাটা বলার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এলাম। আরে এটা তুমি কি বলছো? ফসল ফলানোর জন্য আর জমিতে চাষ করার জন্য তো টাকা দরকার, কোথা থেকে পাবে তুমি? আমি একাই সব কাজ করে নেব, তুমি শুধুমাত্র আমার সঙ্গে থেকো। এইভাবে তার স্ত্রীকে বলল। তার স্ত্রীও রাজি হয়ে যায়। তারপরে তারা দুজনে মিলে জমিতে লাঙল টানতে লাগলো। কিছু সময় কেটে যাওয়ার পরে ওই জমিতে জমিদার এলো। জমিদার বিজয় আর তার স্ত্রীকে এইভাবে কাজ করতে দেখে জোরে জোরে হাসতে লাগলো। তোমাদের দেখে তো আমার হাসি পাচ্ছে। তোমরা যেটা করছো সেটা তো একটা মূর্খতা। জানি না তোমরা এটা বুঝতে পারছো কি না। জমিদারের এইরকম কথা শুনে তারা দুজনে রাগে তাকে দেখতে লাগলো। এইভাবে রেগে আমাকে দেখে কোনো লাভ নেই। আমি যা যা বলছি সেগুলো সব সত্যি। এত গাধার খাটুনি খাটার পরে যদি ফসল উৎপন্ন না হয় তখন তোমরা কি করবে? আমি ভালো দাম দেব তোমাদের এই জমিটার। আমার কথাটা মানো আর জমিটা আমাকে বিক্রি করে দাও, বুঝলে? এইভাবে জমিদার তাদের দুজনকে বলল। তখন তারা দুজনে জমিদারকে উত্তর দিল, আমি কিন্তু বারবার একটা কথা বলবো না। যত পরিশ্রম করতে হয় আমরা করব। জমিদার তখন কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে জমিদার তার নিজের জমি, যেটা বিজয়ের জমির পাশেই ছিল, সেখানে ট্রাক্টর দিয়ে জমির উর্বরতাকে বাড়াতে লাগলো। এইটা দেখে স্বামী স্ত্রী একে অপরকে বলল, জমিদার কিন্তু এই সব কিছু ইচ্ছা করে করছে। আমাদের আগে যদি ওর জমিতে হাল টানা হয়ে যায় তাহলে সব জল ওর জমিতেই চলে যাবে, তাই আমাদের তাড়াতাড়ি করতে হবে। এইভাবে স্বামী স্ত্রী দুজনে আলোচনা করে কাজের গতি বাড়াতে লাগলো। কিন্তু এত তাড়াহুড়ো করার কারণে বিজয় দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে যায়। তার স্ত্রী ভয় পেয়ে যায়। শোনো, কি হলো গো, ওঠো না। এইভাবে তার স্ত্রী চেঁচাতে লাগলো। তখনই জমিদার তাকে সাহায্য করার জন্য ট্রাক্টরটা ছেড়ে তাকে গাছের নিচে নিয়ে এসে শোয়ালো। তার চোখে জল ছিটিয়ে তাকে জাগালো। আরে এবার তো নিজের জেদটা ছাড়ো, আমার কথা শোনো। আরে আমি ওই জমির তোমাদেরকে ভালো দাম দেব। এবারেও তারা দুজনে জমিদারকে বারণ করলো। এইভাবে দিন কাটছিল। যেখানে বিজয়ের জমিতে এখনো কাজ চলছিল, অন্যদিকে জমিদারের জমিতে ফসলের বীজ লাগানো হয়ে যায়। অনেক পরিশ্রমের পরে তাদের জমি গাছ লাগানোর জন্য তৈরি হয়। অন্যদিকে জমিদার লোকেদের সাহায্যে নিজের জমিতে পুরো গাছগুলো লাগিয়ে ফেলে। লোকেদের চাইতে জমিদারের জমির ফসলগুলো দ্রুত বাড়তে লাগলো। গরিব লোকেদের জমিতে জল পৌঁছালো না। এইভাবে কিছুদিন কেটে যায়।
জমিদারের ফসল খুব ভালো হয়, তার হাতে চলে আসে। আর অন্যদিকে গরিব লোকেদের এত পরিশ্রম করার পরেও কম ফসল উৎপন্ন হলো আর তার উপর পোকাও লেগে যায়। এইটা দেখে স্বামী স্ত্রী খুব কষ্টের সাথে কাঁদতে লাগলো। ভগবানও আমাদের সাহায্য করছে না, বৃষ্টিটাও হচ্ছে না, কি জানি আমাদের এবার কি হবে। দেখো, এইভাবে না খেয়ে থাকার থেকে নিজেদের জমিটা ওই জমিদারকে বিক্রি করে দিই আর আমরা একটা বাড়ি তৈরি করে ফেলি। মেয়েটাকে অনেক পড়াশোনা শেখাবো আর বেঁচে যাওয়া টাকা দিয়ে ব্যবসা করব। এইভাবে গরিবী অবস্থায় কতদিন বাঁচবো বলো, যখন কোনো লাভ নেই। এইরকম সুযোগ হাতছাড়া করো না, এইভাবে তার স্ত্রী বিজয়কে বলল। এই সব কথাগুলো দূরে দাঁড়িয়ে জমিদার শুনলো। আরে এই কথাটাই তো আমি কতদিন ধরে তোমাকে বলছি, বাকিদের থেকে তোমাকে বেশি টাকা দেব, তুমি সুখে জীবন কাটাতে পারবে। তুমি যদি চাও পরে আবার আমার থেকে এই জমিটা আবার কিনে নিও। এইভাবে জমিদারটা বলল। এই ব্যাপারে বিজয় ভাবতে লাগলো। কিছুদিন পরে বিজয় নিজের জমিটা জমিদারকে বিক্রি করে দিল আর সেই টাকা দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করলো। বেঁচে থাকা টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তার ব্যবসা খুব ভালোভাবে চলছিল। তাদের সব কষ্ট দূর হয়ে যায়। কোনো না কোনো একদিন নিজের জমিটাকে তারা কিনে নেবে, এইরকম ভেবে সে খুব পরিশ্রম করতে লাগলো।